হ্যালো এভরিওয়ান, গোলকের চ্যাপ্টারে যে সমস্ত কনসেপ্ট তোমাদের জানা বিশেষ করে প্রয়োজন এবং যেগুলো থেকে পরীক্ষায় অঙ্ক আসে সেগুলো আমি সবটাই এই ভিডিওতে কভার করেছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে এই গোলকের আসল মজাটা কি এবং এর অঙ্কগুলো কিভাবে আমরা খুব সহজে এক একটা ট্রিকের মাধ্যমে করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গোলকের চ্যাপ্টারে যে সমস্ত প্রবলেমগুলো থাকে সেগুলো সমাধান করতে আমাদের সবসময় একটা সূত্রের প্রয়োজন হয়, সেটা কি 4πr²। কিন্তু কখনো ভেবে দেখেছো এখানে 4πr² কেন হলো? এখানে তো 2 বা 3πr² হতে পারতো বা শুধু πr² হতে পারতো। আর কি বা ডিফারেন্স এই 4πr² বা πr² এর সঙ্গে? তো আজকের ভিডিওতে আমরা এমন একটা ট্রিকে শিখবো যেখানে তোমরা এই 4πr² আর πr² কখন ইউজ করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর এই 4টা বা কেন করতে এলো সেটাও আমরা আজকে দেখব। এবার চলো গোলকের একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো এই বলটার ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক আছে? ধরো বলটা এর ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে? এবার ধরো এই বলটার গায়ে আমি পুরো এরকম ভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে পুরো এই জায়গাটাকে মানে ভরট করে দিলাম, বুঝতে পারছো আশা করি। তো এরকম ভাবে আমি পুরো জায়গাটাকে পুরো ভরট করেছি পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক আছে? এবার এখানে এই আর একক দৈর্ঘ্যের সমান বৃত্ত আঁকছি। ধরো এই একটা বৃত্ত, তারপর ধরো এই একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এটা একটা বৃত্ত সাপোজ, ঠিক আছে? এই বলটা আর একক ছিল, তো সেরকম দৈর্ঘ্যের প্রত্যেকটা আমি বৃত্ত আঁকলাম, যেটা সেগুলো সব আর একক হলো এরকম। এবার এই যে দড়িটা দিয়ে প্রত্যেকটা এইখানে আমি সব জায়গায় ভর্তি করলাম, এই দড়িটা দিয়ে মানে কেটে কেটে ভর্তি করলাম, বা বলতে পারো এটা গোল করে 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 রিং রিং করে করে গোলগুলোকে ভর্তি করলাম। তারপরে দেখবে ওই দড়িটা শেষ হচ্ছে না, তারপর আমি আবার পরের বৃত্তটা ভর্তি করলাম এরকম ভাবে। বৃত্ত আর গোলকের মধ্যে আশা করি ডিফারেন্সটা জানো। গোলক হচ্ছে 3D আর বৃত্ত হচ্ছে কিন্তু সমতল, পুরো যেমন একটা মাঠ, ধরো গোলাকার মাঠ, সেটা হচ্ছে একটা বৃত্ত। আর গোলক মানে ধরো এই বল বা তোমার হচ্ছে বেলুন, এইসবগুলো হচ্ছে গোলক। এবার দেখবে আমার ওই যে দড়িটা আমি ইউজ করেছিলাম সেই দড়িটা আমার পুরো এই চারটে বৃত্তকে ঢেকে দিচ্ছে, কিন্তু পুরো ওই গোলকটাতে কিন্তু ওই পুরো একটা দড়ি দিয়েই কাজ হচ্ছিল। এবার সেই একটা দড়ি দিয়ে আমি 4খানা বৃত্তকে ঢাকতে পারছি। দেখবে একটাও এর বেশি হবে না, একটাও এর কম হবে না। তাই জন্য আমরা যেহেতু জানি বৃত্তের ক্ষেত্রফল কি হয়, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², ঠিক? যেহেতু এই বলকে ঢাকতে বা এই গোলককে ঢাকতে যতটা পরিমাণ দড়ি লেগেছে সেই দড়িটা এই চারটে বৃত্তকে পুরো ঢেকে দিয়েছে, তাই আমরা এটাকে লিখতে পারি গোলকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, চারটে বৃত্তের ক্ষেত্রফলের সমান। গোলকের ক্ষেত্রফল তাহলে কি জানলাম যে 4πr², ঠিক? আর বৃত্তের ক্ষেত্রফল কি, πr², যেটা নরমাল হয়। আচ্ছা, এবার চলো এই সূত্রটা ইউজ করে একটা গোলকের প্রবলেম সলভ করি। সাপোজ এই বলটার ব্যাস বলে দিচ্ছে আমার 14 সেমি। ধরো এই বল আরেকবার আমি আঁকছি এখানে। আর ব্যাস মানে জানোই আশা করি যে এ বলের এ প্রান্ত থেকে ও প্রান্ত, সেটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি, এই ব্যাসকে কি বলা হয়, 2r বলা হয়। তাহলে 2r সমান সমান আমাকে বলে দিয়েছে 14 সেমি, ঠিক আছে? সেখান থেকে আমার আর বার করতে হবে বা ব্যাসার্ধ বার করতে হবে, নাহলে তো আমরা এখানে ফর্মুলা কি আছে, 4πr², রাইট? তাহলে আর এর ফর্মুলা কি হবে, আর ইকুয়াল টু হবে আমার 14/2। তাহলে 14/2 করলে হচ্ছে আমার 7 সেমি, রাইট? এতদূর আসলো। এবার আমাকে কোশ্চেনে বলেছে যে এই বলটা জুড়তে আমার কতটা পরিমাণ কাপড় লাগবে, তার মানে কি আমার ক্ষেত্রফল বলেছে। তাহলে এই গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জেনেছি, 4πr² বর্গ একক। তাহলে অতএব কাপড় লাগবে কতটা, কাপড় লাগবে 4 গুণ পায়ের মান কত জানি আমরা, পায়ের মান হচ্ছে 2/7, ঠিক? ইন্টু r², আর এর মান বলে দিয়েছে 7 গুণ 7। তাহলে এখানে এই 7 আর 7 কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে 4 × 22 × 7। তাহলে 4 × 22 × 7, আর এই 22 × 4 করলে হচ্ছে 88 × 7, আর 88 × 7 করলে 7 8 56, 6 সাথে আমার 5, 7 56, 61। তাহলে হচ্ছে 660 বর্গ সেমি। বর্গ কেন দিচ্ছি, কারণ ক্ষেত্রফল তাই। এখানে দেখো আর এর মানটা 7 সেমি আছে, তাহলে r² মানে কি 7 সেমি × 7 সেমি, তাহলে সেমি কত হয়, সেমি স্কোয়ার, তার মানে বর্গ সেমি, ঠিক আছে? তাহলে ওই বলটাকে জুড়তে কতটা পরিমাণ কাপড় লাগবে, 616 বর্গ সেমি কাপড় লাগবে,
ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। গোলকের প্রবলেমগুলো করতে গেলেই আমাদের সব থেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হলো কখন আমরা 4πr² ইউজ করবো আর কখন আমরা 4/3πr³ ইউজ করবো। তুমি যদি গোলকের এই ক্ষেত্রফল এবং আয়তনের ছোট্ট পার্থক্যটা না বোঝো তাহলে দেখবে পরীক্ষায় বেশিরভাগ অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসা প্রায় ভুল হয়ে যাচ্ছে। তো চলো আজকে মাত্র আমরা কয়েক মিনিটের মধ্যে বুঝি যে কিভাবে কখন আমরা আয়তনের ফর্মুলা ইউজ করবো, কখন আমরা গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করবো। প্রথমে এই বলটার কথা ভাবো, এরকম আরেকটা বল তৈরি করতে কতটা পরিমাণ কাপড় লাগবে? এখানে কি আমরা বলের ভেতরের অংশের কথা বলছি? না, আমরা শুধু বলের বাইরের আবরণ বা তলের কথা বলছি। তাহলে যখনই গোলকের বাইরের অংশ পালিশ করা বা রং করা বা ঢাকা দেওয়ার কথা বলবে, আর তখনই বুঝবে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, আর তার সূত্রটা হলো 4πr² বর্গ একক। এবার ধরো এটা একটি কাঠের নিরেট বল। এবার আমি যদি তোমাকে বলি এরকম আরেকটা বল তৈরি করতে কতটা পরিমাণ কাঠ লাগবে, এখানে কিন্তু আমরা শুধু বলের বাইরের তলের কথা ভাবছি না, এখানে আমরা বলের ভেতরে কতটা জায়গা নিয়ে রয়েছে সেইটা ভাবছি। তাহলে যখনই কোনো গোলাকার বস্তু কতটা জায়গা জুড়ে রয়েছে বা কতটা উপাদান রয়েছে সেই সব কিছু জিজ্ঞাসা করবে, তখনই আমরা গোলকের আয়তনের ফর্মুলা ইউজ করব। তার সূত্রটা কি? 4/3πr³। ঠিক আছে, তাহলে গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা আগের দিন জেনেছিলাম কিভাবে বার করতে হয়। তাহলে ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার 4πr² বর্গ একক, ক্ষেত্রফল তাই বর্গ একক। আর এটাতে হয়ে যাবে আয়তনে কি হবে? আয়তন 4/3, এখানে কিন্তু ঘন একক হয়ে যাবে যেহেতু r³ মানে যদি একক ইন্টু একক ইন্টু একক, তার মানে কি এককের কিউব, তাই ঘন একক। এখানে যেমন স্কোয়ার, তার মানে স্কোয়ার মানে কি এককের স্কোয়ার, তার মানে বর্গ একক। সেরকমই ভাবে এইসব কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট লজিক্যালি জিনিসটাকে ভাববে যে কেন আমরা 4/πr² ইউজ করবো আর কেন আমরা 4/3πr³ ইউজ করবো। ঠিক আছে, আর এই ফর্মুলাটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে, তাহলে আমি এই ফর্মুলাটা নেক্সট ভিডিওতে প্রুফ করে দেখিয়ে দেবো যে কিভাবে এটা আসছে। এটা আমরা বুঝেছিলাম যে একটা গোলকের ক্ষেত্রফল 4খানা বৃত্তের ক্ষেত্রফলের সমান হচ্ছে, তাই এটা 4πr² হচ্ছে। এবার চলো একটা প্রবলেম সলভ করি যেখানে আমরা এই দুটো ফর্মুলা ইউজ করব। সাপোজ একটা বল, এই বলটার ব্যাসার্ধ বলে দিয়েছে আমার 7 সেমি। ঠিক আছে, সাপোজ 1 নম্বর কোশ্চেনে বলেছে যে এই বলটা তৈরি করতে কতটা খরচ পড়বে যদি 1 বর্গ সেমিতে 1 টাকা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমার এখানে কতটা খরচ পড়বে, তাহলে আমরা কি বার করব? ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? 4πr²। তাহলে 4 ইন্টু পায়ের মান 2/7 ইন্টু r² এর মান কি হবে? 7 ইন্টু 7। ঠিক, তাহলে এখান থেকে আমার 7 কেটে গেল, আর এইদিকে এটা গুণ করে কত হচ্ছে? 4 ইন্টু 22 মানে হচ্ছে 88, 88 ইন্টু 7 মানে হচ্ছে 616 বর্গ সেমি। রাইট, এবার খরচ পড়বে কতটা? যদি 1 বর্গ সেমিতে 1 টাকা খরচ হয় তাহলে পুরো বলটা তৈরি করতে কত টাকা খরচ হবে? 616 টাকা খরচা হবে। অতএব খরচ হবে কতটা? 616 টাকা। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে বলেছে আমাদের এই বলটা যদি কাঠের বল হয় তাহলে এই বলটা তৈরিতে কতটা পরিমাণ কাঠ লাগবে। ঠিক আছে, এখানে যেহেতু কতটা পরিমাণ চেয়েছে তার মানে এখানে আমার কি আয়তন বার করতে হবে। রাইট, কাঠ লাগবে, একদম ডিরেক্ট লিখছি এখানে, কাঠ লাগবে 4/3πr³ πr³ আচ্ছা 4/3 যেমন আছে থাকবে, পায়ের মান 2/7 ইন্টু আর এর কিউব হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7। এবার কাটাকুটি হলো এখানে 7। আচ্ছা, ওপরে আছে তাহলে 4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 7/3। ঠিক, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 7 করলে হচ্ছে তোমার 616, আর এটা গুণ করলে হবে 43/3। এবার এটাকে জাস্ট পয়েন্টে অ্যান্সার বার করলে এর অ্যান্সার বেরিয়ে যাবে যে কত ঘন সেমি। ঠিক আছে, সেটা আমরা আর বার করছি না, আশা করি পারবে সেটা। তাহলে এই আয়তন আর ক্ষেত্রফল মনে রাখার সহজ উপায় কি? যখনই আমাকে কোশ্চেনে কত বর্গ একক বা যেমন বর্গ সেমি বা বলে দেবে রং করতে কতটা খরচ হচ্ছে, তখনই বুঝবে সেটা ক্ষেত্রফল বার করতে হবে। আর যখনই আমাদের বলে দেবে কত ঘন একক যেমন ঘন সেমি বা ওই বলটার ওজন কত বা কতটা উপাদান আছে, তখনই বুঝবে সেটা আয়তন বার করতে হবে। তাহলে মনে রাখবে ক্ষেত্রফল মানে হচ্ছে গোলকের বাইরের আবরণ আর আয়তন মানে হচ্ছে গোলকের ভেতরের অংশ। ঠিক আছে,
আর তোমাদের জন্য আজকের চ্যালেঞ্জ হলো লোহার একটি ফাঁপা গোলক যদি জলে ডুবিয়ে দেওয়া হয় তবে কতটা জল অপসারিত হবে। এর জন্য কি আমাকে ক্ষেত্রফল বার করতে হবে নাকি আয়তন? অবশ্যই কমেন্টে উত্তরটা জানিয়ে দিও। নিরেট গোলকের ক্ষেত্রফল 4πr², কিন্তু তুমি কি জানো নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 2πr² না হয়ে 3πr² কেন হলো? এই ভুলটা বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে, যার ফলে তাদের পরীক্ষায় এখান থেকে আসা মার্কসের নাম্বার কেটে যায়। আজকের ভিডিওতে আমরা শিখবো এই অর্ধগোলকের ক্ষেত্রফল 2πr² না হয়ে কেন 3πr² হলো। সাপোজ ধরো এটা একটা গোলক, ঠিক আছে? ধরো এই গোলক মানে কি, এই বলটা সাপোজ। এবার দেখো আমি এই বলটাকে যদি অর্ধ বরাবর কাটি মানে অর্ধেক করি, তাহলে আমার বলটা তখন কেমন হবে বলো দেখি? তখন আমার বলটা ঠিক উপরের অংশটা এরকম হবে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে তোমার বলের ভিতরের অংশ, তারপর নিচের অংশটা যেটা সেটাও ঠিক এরকম হবে। বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি? 3D স্ট্রাকচারটা ভাবো, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। মানে এই হাফ জিনিসটা আছে। এবার আমি চাইছি যে এর ক্ষেত্রফল কত বা এর ক্ষেত্রফল কত, তো সেটা দেখো এরকম হবে নিশ্চয়ই, এরকম ভাবে এটা এরকম ভাবে আরেকবার আঁকলাম, ঠিক আছে? এবার বলটার দিকে তাকাও, যদি এইটাকে আমি হাফ করে কাটি, তার মানে কি ওপরে যে এই অংশটা, ওপরে যে এই গোল অংশটা, সেইটার ক্ষেত্রফল কত হবে? সেটার ক্ষেত্রফল হবে হচ্ছে 4πr²/2। কেন? কারণ পুরো গোলকের ক্ষেত্রফল মানে চারপাশের ক্ষেত্রফল কি 4πr², আর এখানে শুধু গোলক অংশটার ক্ষেত্রফল কি হবে? এর হাফ হবে নিশ্চয়ই। তাহলে 4πr² হাফ কি হবে? 2πr²। শুধু কিসের অংশের হলো এটা? এই শুধু গোল অংশটার হলো, ঠিক আছে? এখানে এবার এই অংশটার কথা ভাবো, এখানে কেমন আছে? এখানে যদি এই নিরেট কাঠের বলটাকে কাটি, তাহলে দেখবে একদম পুরো সমান একটা গোল বৃত্ত পাবো না ভিতরে? এই যে গোল বৃত্তটা, এই গোল বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? নর্মাল আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি πr², রাইট? তাহলে পুরো এই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কি হবে? 2πr², অতএব অর্ধ নিরেট অর্ধগোলকের গোলকের ক্ষেত্রফল কি হবে? 2πr² প্লাস πr²। তাহলে বুঝতে পেরেছো কেন 3πr² হচ্ছে এবার বর্গ একক, ঠিক আছে? তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr² কেন হলো বুঝতে পেরেছো আশা করি। কিন্তু এর আয়তনের কিন্তু কোনো সেরকম পরিবর্তন হবে না। আয়তন আমরা কি জানি? নর্মাল গোলকের আয়তন কি হয়? 4/3πr³। যদি 4/3πr³ হয় ঘন একক, সেখান থেকে অর্ধগোলকের আয়তন কি হবে? 4/3, ঠিক আছে, πr³ ভাগ 2, ঠিক আছে? তাহলে সেখান থেকে কাটাকুটি করলে দেখবে এই 2 কেটে যাচ্ছে, তাহলে কত হবে? 2/3πr³ ঘন একক। এইটা মুখস্থ করা যাবে না, এটা নর্মাল, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা সবসময় মাথায় রাখবে যে কেন এটা 3πr² বর্গ একক হচ্ছে। শুধু এই ছোট্ট ট্রিকটা জানলে দেখবে আর অর্ধগোলকের ক্ষেত্রফল তোমাকে মনে রাখতে হচ্ছে না। আর তোমাদের জন্য আজকের প্রশ্ন হলো, যদি অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি হয় তবে সেই অর্ধগোলকটার ক্ষেত্রফল কি হবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও উত্তরটা। হ্যালো এভরিওয়ান, পরীক্ষায় যখন এরকম টাইপের প্রবলেম আসে, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত সাপোজ 1:2, তবে সেখান থেকে তাদের ক্ষেত্রফলের অনুপাত বা তাদের আয়তনের অনুপাত কত, তখন কি তোমরা সেই ক্ষেত্রফলের আর আয়তনের ফর্মুলা ইউজ করে এই অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করো? কিন্তু আমি যদি তোমাকে বলি এইগুলো মাত্র 5 সেকেন্ডে তুমি সমাধান করতে পারো একটা শুধু ট্রিকের মাধ্যমে। তো চলো আজকে আমরা সেই ট্রিকটাই শিখবো যে কিভাবে এগুলোকে খুব সহজেই সমাধান করতে পারি। আচ্ছা, গোলকের অনুপাতের অঙ্ক এত সহজ কেন জানো? কারণ যখন আমরা অনুপাত করি তখন সূত্রের কনস্ট্যান্ট গুলো কেটে যায়। যেমন ধরো এই দুটো একটা গোলক, এটা একটা গোলক, আর এটা আরেকটা গোলক, সাপোজ দুটো গোলক, ঠিক আছে? এই দুটো গোলকের এটা ব্যাসার্ধ r1 আর এটার ব্যাসার্ধ সাপোজ r2, ঠিক আছে? এবার এখান থেকে এদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ক্ষেত্রফলের অনুপাত একটা হয়ে যাবে তোমার 4πr1 তার স্কয়ার। প্রথম গোলকের ক্ষেত্রফল এটা হবে, আর সেকেন্ড গোলকের ক্ষেত্রফল কি হবে? 4πr2 তার স্কয়ার, রাইট? সেরকমই ভাবে এর আয়তনের অনুপাত কি হতে পারে? আয়তনের
আয়তনের অনুপাত ঠিক আছে, আয়তনের অনুপাত কি হবে 4/3 পাই আর কিউব হয়, কিন্তু প্রথম বৃত্তের ক্ষেত্রে কি হবে r1 কিউব, সেরকম ভাবে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে 4/3 পাই r2 এর কিউব, রাইট? তাহলে এখানে দেখো আমাদের কনস্ট্যান্ট কোনগুলো আছে, 4 পাই গুলো কনস্ট্যান্ট, এখানে 4/3 পাই কনস্ট্যান্ট, ঠিক? তাহলে কি এইগুলো কেটে যাবে, তাহলে কি কি পড়ে থাকছে দেখো তো, r1 এর স্কোয়ার ইস টু r2 এর স্কোয়ার, রাইট? সেরকম ভাবে নিচে কি পড়ে থাকবে দেখো, r1 এর কিউব ইস টু r2 এর কিউব। আর এখান থেকেই আমাদের সেই ম্যাজিক ফর্মুলা শুরু হয়। ক্ষেত্রফলের অনুপাত চাইলে শুধু এই ব্যাসার্ধে স্কোয়ার করে দাও, আর আয়তনের অনুপাত চাইলে শুধু এই ব্যাসার্ধকে কিউব করে দাও বা ঘন করে। এবার আমাদের সেই প্রবলেমে ফিরি। এই দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত সাপোজ r1 ইস টু r2 বলে দিয়েছে আমাকে 1:2, ঠিক? এখান থেকে আমাদের যদি ক্ষেত্রফলের অনুপাত চাই তাহলে আমরা কি করব, শুধু বর্গ করে দেবো। এদের বর্গ কি হবে, ক্ষেত্রফলের অনুপাত কি হবে 1 তার স্কোয়ার ইস টু 2 তার স্কোয়ার, তার মানে কি হয় সেখান থেকে 1:4। এটা তোমরা মুখোমুখি করতে পারতে। সেরকমই ভাবে আয়তনের, শুধু আয়তন লিখে দিচ্ছি। আয়তনের অনুপাত কি হবে, আয়তনের অনুপাত হবে তোমার 1 তার কিউব আর 2 তার কিউব, তার মানে কি হয় 1 কিউব 2 কিউব, তার মানে হচ্ছে 1:8। 1 কে তো কিউব বা স্কোয়ার করলে তো সেমই থাকে, আর 2 এর কিউব মানে হচ্ছে 2 × 2 × 2, তার মানে 8। তাহলে আমরা মুখে মুখে বলে দিতে পারি এর অনুপাতটা কি হতে পারে। এবার এখানে যেমন আমরা ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলের অনুপাত চাইছিলাম বা আয়তনের অনুপাত চাইছিলাম, ঠিক সেরকমই ভাবে আমরা ক্ষেত্রফলের অনুপাত থেকে বা আয়তনের অনুপাত থেকে ব্যাসার্ধে যেতে পারি। কেমন ভাবে, কি করব, যদি ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে তাহলে এই সাপোজ 1:4 দেওয়া আছে ক্ষেত্রফল অনুপাত, তাহলে তখন আমার এর ব্যাসার্ধের অনুপাত কি করে বার করব, ব্যাসার্ধের অনুপাত বার করব এই 1:4 কে জাস্ট রুট করে দেবো বা বর্গমূল করে দেবো। তার মানে 1 এর বর্গমূল কি হবে 1, আর 4 এর বর্গমূল +-2 হয়, কিন্তু মাইনাসটা 2 কেন হবে না, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, তাই +2, তাহলে 1:2 আমরা পেয়ে যাবো। সেরকম ভাবে আয়তনের ক্ষেত্রে আমরা কি করব, কিউব রুট করব, রাইট? তাহলে সেখানে তখন কি হয়ে যাবে আমার 1:8 থেকে 1:2 হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। শুধু এই ট্রিকটা মাথায় রাখলে দেখবে পরীক্ষায় যে সমস্ত প্রবলেমগুলো থাকে এখানে অনুপাতের থেকে, বা বইতে তোমাদের যেসব প্রবলেমগুলো আছে এই অনুপাতের গোলকের অনুপাত থেকে, সেগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারো। এবার তোমাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ, সাপোজ বলে দিয়েছে গোলকের আয়তনের অনুপাত 8:27, দেন সেখান থেকে ব্যাসার্ধের অনুপাত কত হবে, ব্যাসার্ধের অনুপাত কত হবে, ঠিক আছে? অনুপাত কত হবে, কি বলেছে আয়তনের অনুপাত 8:27, তাহলে তার ব্যাসার্ধের অনুপাত কি হবে? খুবই সহজ, কি করবে, কিউব রুট করে দেবে। করে অবশ্যই কমেন্টে উত্তরটা জানিয়ে দিও। এখানে এই দুটি বলের মধ্যে পার্থক্য কি বলতে পারো, দেখো তো, একটা বল পুরো লোহা দিয়ে ঠাসানো আর একটা বল ফাঁপা। এবার আমাদের যখন পরীক্ষায় কোশ্চেন আসে যে এই ফাঁপা গোলকের মধ্যে কতটা পরিমাণ উপাদান আছে বা কতটা পরিমাণ লোহা আছে সেটা যদি জানতে চাই, তখন আমাদের এই ভেতর আর বাইরের গোলকের মধ্যে অনেকটা গুলিয়ে যায়। তো আজকে আমরা দেখবো এই ফাঁপা গোলকের মধ্যে কতটা পরিমাণ লোহার উপাদান আছে সেটা কিভাবে খুব সহজে বার করতে হয়, সেটাই আমরা আজকে দেখবো। আচ্ছা, ফাঁপা গোলকের অঙ্কগুলো বুঝতে গেলেই আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়, সেটা কি, একটা হলো বহির্ব্যাসার্ধ, একটা হলো অন্তর্ব্যাসার্ধ। বহির্ব্যাসার্ধ মানে কি, সাপোজ আমি ফাঁপা গোলকটা এখানে আঁকছি বড় করে যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটাকে। সাপোজ এটা একটা গোলক, এটা ফাঁপা, ফাঁপা তার মানে কি এর একটা চারপাশে এরকম থাকবে নিশ্চয়ই, ঠিক আছে? এবার এই ফাঁপা গোলকের এই যে অংশটা, এটা কি, এটাই সেই লোহার পরিমাণটা। এবার আমি যদি বহির্ব্যাসার্ধ বলি, তাহলে এইখান থেকে কেন্দ্র থেকে যে বাইরের প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেইটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, এবং এই কেন্দ্র থেকে যে ভিতরের প্রান্ত পর্যন্ত সেইটা হচ্ছে আমার অন্তর্ব্যাসার্ধ। তো এটাকে আমরা এই বহির্ব্যাসার্ধকে নাম দিই হচ্ছে ক্যাপিটাল আর, আর অন্তর্ব্যাসার্ধকে নাম দিই স্মল আর। সেটাকে তোমরা অন্য নামও দিতে পারো, জাস্ট আমি ওই রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাই একটা যেহেতু বড় একটা যেহেতু ছোট, তাই আমি এরকম ভাবে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার ভাবো এই ফাঁপা গোলকটিতে কতটা পরিমাণ ধাতু বা উপাদান আছে। এটা যেন একটা বড় লাড্ডুর থেকে একটা ছোট লাড্ডু বের করে নেওয়ার মতো। কেমন দেখো, এখানে যদি এই বড় গোলকের আয়তন থেকে যদি আমরা ছোট গোলকের আয়তনে বিয়োগ করি, তাহলে দেখবে আমাদের কতটা উপাদান আছে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। কেমন ভাবে, সাপোজ এই আর বহির্ব্যাসার্ধ অনুযায়ী তার আয়তন কি হবে, আর ধরে করছি, তার আয়তন হবে, আয়তন কি হবে
আয়তন হবে হচ্ছে 4/3, নর্মাল যেটা ফর্মুলা থাকে 4/3 পাই আর এর কিউব, কিন্তু আর এর জায়গায় কি থাকবে এখন, আর এর জায়গায় থাকবে ক্যাপিটাল আর। ঠিক আছে, এবার যদি আমি অন্তর্ব্যাসার্ধ অনুযায়ী আয়তন বার করি, জাস্ট এই আর এর জায়গায় স্মল আর হয়ে যাবে, আয়তন 4/3 পাই আর কিউব। ঠিক, ঘন একক হবে কারণ এটা আয়তন, তাই। ঠিক আছে, এবার এই 4/3 পাই আর কিউব যেহেতু এটা বড়, এটা থেকে বিয়োগ করবো এটা নিশ্চয়ই, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলেছি, লোহার উপাদানটা পাবো। অতএব লোহা বা ধাতু পরিমাণ সেটা কিভাবে পাবো, ধাতুর পরিমাণ হচ্ছে 4/3 পাই আর এর কিউব মাইনাস 4/3 পাই আর এর কিউব। এখানে দেখো কমন কোনটা কোনটা আছে, এখানে কমন আছে আমার 4/3 পাই, দুই দিকে দেখো আমার কমন আছে 4/3 পাই, এখানেও আমার 4/3 পাই। ঠিক, তাহলে দুপাশ থেকে আমি 4/3 পাই কমন নিয়ে নিচ্ছি, 4/3 পাই কমন নিলাম। তাহলে পড়ে থাকছে কি আমার, এই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, তাহলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এটা আমার পড়ে থাকছে। ঠিক, তাহলে যখনই আমাদের এই ফাঁপাগুলোকে কতটা পরিমাণ লোহা আছে বা কতটা পরিমাণ উপাদান আছে জানতে চাই, তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করে দেবো, তাহলে দেখবে তার উপাদান কতটা আছে খুব সহজেই আমরা বার করতে পারবো। সাপোজ একটা নিউমেরিক্যাল এক্সাম্পলে দেখি, সাপোজ আর বলে দিয়েছে আমার ক্যাপিটাল আর, সেটা বলে দিয়েছে আর বলে দিয়েছে হচ্ছে সাপোজ 5 একক। ঠিক আছে, আর স্মল আর যেটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ সেটা আমাকে বলে দিয়েছে সাপোজ 4 একক। ঠিক আছে, আর সেখান থেকে আমাদের বার করতে বলেছে যে সেই ফাঁপাগুলোটার কতটা পরিমাণ লোহা বা উপাদান আছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা জাস্ট এই ফর্মুলাটাতে ওই ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। তাহলে 4/3 যেমন থাকবে আছে ইন্টু পায়ের মান কত 22/7 একেবারে বসিয়ে দিচ্ছি, আর এখানে আমার এই ক্যাপিটাল আর এর মান কি থাকবে 5 তাহলে 5 কিউব মাইনাস এখানে আমার স্মল আর এর জায়গায় থাকবে 4 কিউব। ঠিক, এবার এটাকে যদি আমরা সলিউশন করি, সাপোজ এখান থেকে হচ্ছে আমার 4/3 যেমন আছে রাখলাম ইন্টু 22/7 2, এখানে আছে 5 5 25, 25 5 125, তাহলে 125 মাইনাস 4 4 16, 4 16 64, 64 হলো। আচ্ছা, এটাকে যদি আমি বিয়োগ করি এবার 4/3 ইন্টু 22/7 ইন্টু এখানে 4 এর 1 5 আর এর থেকে 6 6 12 61 হচ্ছে। ঠিক, এখানে দেখবে এবার নর্মালি আমরা কাটাকুটি করব। এবার কাটাকুটি যদি না যায় তাহলে কি করব, উপরের যে কটা ইয়ে আছে সেই সংখ্যাগুলোকে গুণ করে নিচে যেগুলো আছে 3 × 7 করে দিলে আমরা ভাগ করে দিয়ে আমরা যে পয়েন্টে অ্যান্সার পাবো সেটাই আমরা পেয়ে যাবো, যে কতটা পরিমাণ উপাদান আছে সেটা আমরা বার করছি না, আশা করি পারবে করতে। এবার এই একই লজিকের উপর ভিত্তি করে আরেক টাইপের প্রবলেম থাকে। সাপোজ এই লোহার উপাদানটাকে বলে দিয়েছে সাপোজ 20.5 গ্রাম। ঠিক আছে, আর এই আরটা আমাকে বলে দিয়েছে মানে বহির্ব্যাসার্ধ বলে দিয়েছে সাপোজ 5 একক। সেখান থেকে আমাদের অন্তর্ব্যাসার্ধ কি হবে সেটা আমাদের বার করতে হবে। কিছু গেস করতে পারছো? একদম ঠিক। এখানে আমরা শুধু জাস্ট এই 4/3 পাই আর এই ইকুয়াল টু আমরা ওই লোহার উপাদানটা বসাবো, মানে আমি ধরো সাপোজ বলেছিলাম 25 গ্রাম, তাহলে সেই 25 গ্রামটা বসাবো, দিয়ে সেখান থেকে আমার আর এর মানটা অজানা থাকবে নিশ্চয়ই, তো এইটাকে আমরা বার করব। তো প্রথমে এই 4/3 ইন্টু 22/7 এটাকে এপাশে নিয়ে যাবো, দিয়ে কাটাকুটি করব, তো সেটা নর্মালি পারবে আশা করি। আর আজকে তোমাদের এটাই কাজ থাকলো, দেখি তোমরা করতে পারো কিনা। তো আশা করি গোলক চ্যাপ্টারের যে সমস্ত কনসেপ্ট আমাদের বুঝতে অসুবিধা হতো সেগুলো সব ক্লিয়ার হয়েছে। আর এই ভিডিওতে যে সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি সেগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের কোষে দেখিতে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয়, করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি নেক্সট ভিডিওতে সেসব সম্বন্ধে আলোচনা করে দেবো। তো আজকের ভিডিও এত দূরই, নেক্সট দিন আমরা আরেকটি নতুন ইন্টারেস্টিং টপিক সম্বন্ধে আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আর এখনো যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখে দাও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে আসে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।